নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনে এক গভীর রেশ রেখে যাবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম গাড়ির মেকানিকের সহকর্মীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক। মেকানিকের সহকর্মীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের প্রতি গৃহকর্ত্রীর নিষিদ্ধ দুর্বলতা, সামাজিক ভেদাভেদ ভেঙে যাওয়া এক গোপন লেনদেন। এই গল্পটা বড়বাজারের এক সরু গলির তিনতলা বাড়ির। বাড়ির দোতলায় থাকেন রীতা, বয়স ৩৮ কি ৩৯। দেখতে অতটাও সুন্দরী নন, কিন্তু মুখে একটা মিষ্টি মায়া আছে। স্বামী সুনীল বছর ১০ আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। ২ ছেলেমেয়ে রাহুল আর মিতু, তাদের নিয়েই রীতার সংসার। ছোটখাটো একটা বুটিক চালান তিনি, তবে তার চেয়েও বড় পরিচয় এক অসাধারণ রাঁধুনি। তার হাতের রান্না একবার খেলে আর ভোলার নয়। বাড়ির সামনেই সুনীলের পুরনো গ্যারেজটা রীতা ভাড়া দিয়েছেন। গ্যারেজের মালিক রফিক সাহেব এই এলাকার একজন পরিচিত মুখ। তার এক ভাইপো তপু এই গ্যারেজেই কাজ করে। তপু রীতার স্বামীর খুব বিশ্বস্ত ছিল, তাই সুনীলের মৃত্যুর পরও রীতা তাকে গ্যারেজটা দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। তপু বছর ২৫-এর এক ছটফটে ছেলে, দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাবটা একটু অন্যরকম। কাজের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু তার চেয়েও বেশি যা রীতাকে মাঝে মাঝে ভাবাত তা হল তপুর বাবার বন্ধু, যিনি কিনা আবার এক কলেজের শিক্ষক। তপুর বাবার বন্ধু অর্থাৎ মিস্টার চৌধুরী রীতার স্বামীর পুরনো কলেজের বন্ধু ছিলেন। তাদের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। রীতাও চৌধুরী সাহেবকে চিনতেন। চৌধুরী সাহেব যখনই আসতেন তার আচরণে একটা শালীনতা এবং সম্মানের ছাপ ছিল। গল্পের এই মোড়টা একটু জটিল, তাই ধৈর্য ধরে শুনুন। রীতার জীবনে একটা শূন্যতা ছিল। স্বামীর মৃত্যুর পর ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের জগৎ আলাদা। রীতার নিজের জন্য কিছু ছিল না। সেই শূন্যতা পূরণ করতে গিয়ে কখন যে অজান্তেই কিছু অনুভূতির জন্ম নিচ্ছিল তা তিনি নিজেও বুঝতে পারেননি। ঘটনার সূত্রপাত মাস ৬ আগে। তপুর বাবা রফিক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তপুকে দেখাশোনা করার জন্য তার বাবার এক বন্ধু মিস্টার চৌধুরী প্রায়ই আসতেন। মিস্টার চৌধুরী, যেমনটা বললাম, একজন কলেজের অধ্যাপক, বয়স ৫০-এর কাছাকাছি। এই গ্যারেজের সাথে তার কোনো প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও রফিক সাহেবের সাথে তার বহুদিনের বন্ধুত্ব, আর সেই সূত্রেই রীতার সাথেও তার পরিচয়। প্রথম মিস্টার চৌধুরী আসতেন রফিক সাহেবের খোঁজ নিতে, তপুকে কিছু বলে যেতেন। রীতা তাকে এক গ্লাস জল এগিয়ে দিতেন বা চা বানিয়ে দিতেন। কিন্তু যত দিন যেতে লাগল তাদের মধ্যেকার কথাবার্তা একটু বাড়তে লাগল। মিস্টার চৌধুরীর গলায় ছিল এক গভীর শান্ত পুরুষালী সুর। তার কথা বলার ভঙ্গি, শব্দের ব্যবহার, সবকিছুতেই একটা আলাদা মাধুর্য ছিল। রীতা, যে কিনা নিজের জীবনে এমন একটা পুরুষের সান্নিধ্য থেকে বহু দূরে ছিলেন, তার অজান্তেই এক নতুন অনুভূতির স্রোতে ভেসে যেতে লাগলেন। মিস্টার চৌধুরী যখন কথা বলতেন রীতা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন। তিনি যখন সাহিত্য, ইতিহাস বা সমাজের নানা দিক নিয়ে আলোচনা করতেন, রীতার মনে হতো তিনি যেন এক অন্য জগতে পৌঁছে গেছেন। তার পড়াশোনা বেশি দূর এগোয়নি, কিন্তু মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের টানাপোড়েন, এসব নিয়ে তার সহজাত একটা ধারণা ছিল। চৌধুরী সাহেবও যেন সেই সব বুঝতে পারতেন। তিনি রীতার সাধারণ জীবনযাত্রার মধ্যেও এক গভীরতা দেখতে পেতেন। একদিন বৃষ্টি হচ্ছিল খুব। তপু গ্যারেজে কাজ করছিল। মিস্টার চৌধুরী এলেন রফিকের খোঁজ নিতে। রীতা তাকে বসতে বললেন। চা বানানোর জন্য তিনি যখন রান্নাঘরে এলেন, মিস্টার চৌধুরী তাকে ডেকে বলেন, রীতা দেবী, একটু শুনবেন? রীতা রান্নাঘরের দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। কি বলবেন চৌধুরী সাহেব? না মানে, আপনি এই যে একা হাঁকে সবকিছু সামলাচ্ছেন, ছেলেদের বড় করছেন, ব্যবসা দেখছেন, আমি মাঝে মাঝে ভাবি এই বয়সে এসেও আপনার মধ্যে কতখানি শক্তি। রীতার মুখ লাল হয়ে উঠল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মৃদু হাসলেন। আমার এই কথাগুলো হয়তো আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু না, এমন কিছু নয়। আমি বলতে চাইছি, আপনার জীবনে যদি কখনো... চৌধুরী সাহেব হঠাৎ থেমে গেলেন, তার গলায় দ্বিধা। রীতা বুঝতে পারছিলেন তিনি কি বলতে চাইছেন। তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। যদি কখনো কিছু মনে হয়, কাউকে মনে হয়, তখন... বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। রীতা চা নিয়ে এলেন। দুজনের মধ্যে একটা নীরবতা। এই নীরবতা যেন কথার চেয়েও বেশি কিছু বলে দিচ্ছিল। এরপর থেকে চৌধুরী সাহেবের আসা যাওয়া আরও বাড়ল। তিনি প্রায়ই তপুকে কিছু বলে যেতেন, অথবা রীতার বুটিকের কোনো শাড়ি বা অন্য কিছু নিয়ে খোঁজখবর নিতেন। কিন্তু তার চোখের দৃষ্টিতে, তার কথায় একটা নতুন সুর মিশে গিয়েছিল। সেটা সম্মানের, শ্রদ্ধার, কিন্তু তার চেয়েও বেশি কিছু।
রীতা বুঝতে পারছিলেন তিনি এক নিষিদ্ধ অনুভূতির দিকে এগিয়ে চলেছেন। একদিকে তার সামাজিক অবস্থান, সন্তানদের ভবিষ্যৎ, অন্যদিকে এই অচেনা টান। তিনি নিজেকে সংযত করার চেষ্টা করতেন, কিন্তু চৌধুরী সাহেবের সান্নিধ্য তাকে আরও বেশি আকৃষ্ট করত। তার মনে হতো এই মানুষটি তার জীবনের সেই শূন্যস্থানটা পূরণ করতে পারেন যা তিনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন। একদিন সন্ধ্যায় রীতা ছাদে একা বসেছিলেন। আকাশ মেঘলা। হঠাৎ তিনি দেখলেন চৌধুরী সাহেব গ্যারেজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বুঝতে পারলেন রফিকের খবর নিতে এসেছেন। রীতা নিচে নেমে এলেন। চৌধুরী সাহেব ঘুরে তাকালেন। তার মুখে হালকা হাসি। আসুন, ভেতরে আসুন। বাড়ির ভেতরে বসলেন তারা। তপু তখনও গ্যারেজে, ছেলেরা তখন টিউশনে। এই সুযোগ, আজ রফিকের খবর নিয়ে এলাম। উনি এখন আগের চেয়ে ভালো আছেন। শুনে ভালো লাগলো। আপনি কেমন আছেন রীতা দেবী? আমি ভালো আছি। আপনার এই একলা জীবন। কিছু মনে করবেন না চৌধুরী সাহেব, আমার জীবনের কথা থাক। না মানে আমি আসলে। চৌধুরী সাহেব এবার সরাসরি রীতার চোখের দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর আকুলতা। রীতা দেবী, আমি জানি আমাদের এই আলাপ, এটা হয়তো ঠিক নয়। সমাজের চোখে আমাদের সম্পর্কটা। আপনি কি বলতে চাইছেন চৌধুরী সাহেব? রীতার গলা কাঁপছিল। আমি বলতে চাইছি, আপনি আমার জীবনে এক নতুন আলো এনেছেন। আমি আপনার সাধারণ জীবনের মধ্যেও এক অসাধারণত্ব দেখতে পাই। আপনার এই নীরবতা, আপনার এই মায়া। চৌধুরী সাহেব ধীরে ধীরে রীতার দিকে এগিয়ে এলেন। রীতা পিছিয়ে গেলেন না। তার হৃৎপিণ্ড তখন পাগলের মতো ধুকপুক করছে। তার মনে ভয়, কিন্তু তার চেয়েও বেশি রোমাঞ্চ। আপনার হাতটা কি একটু ধরতে পারি রীতা দেবী? রীতা কিছুই বললেন না, শুধু নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। চৌধুরী সাহেব আলতো করে রীতার হাত ধরলেন। তার হাতের স্পর্শে যেন রীতার সমস্ত শরীর কেঁপে উঠল। বুকের ভেতর ঝড় উঠল এক অচেনা উত্তেজনায়। আমার মনে হয়। কি মনে হয়? চৌধুরী সাহেব ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমারও আপনাকে। কথাটা শেষ হলো না। গ্যারেজ থেকে তপুর ডাক এলো। মাসি, ইলেকট্রিকটা গেছে মনে হচ্ছে। রীতা চমকে উঠলেন। চৌধুরী সাহেব হাত সরিয়ে নিলেন। দুজনের মুখেই একটা অস্বস্তি। আমাকে এখন যেতে হচ্ছে রীতা দেবী। হ্যাঁ, কিন্তু সেই স্পর্শ, সেই অনুভূতি রীতার মনে এক গভীর রেখাপাত করে গেল। তিনি বুঝতে পারছিলেন তিনি এক বিপজ্জনক পথে পা বাড়াচ্ছেন। কিন্তু এই পথে যে আনন্দ আছে, যে শিহরণ আছে, তা তিনি উপেক্ষা করতে পারছেন না। পরের দিন তপু রীতাকে বলল, মাসি, চৌধুরী স্যার নাকি আর বেশি দিন এখানে আসবেন না। ওনার কলেজ থেকে বদলির অর্ডার এসেছে। রীতার বুকের ভেতরটা ধুক করে উঠল। তার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়ালেন। পরের কয়েকদিন রীতার কাটল এক গভীর অবসাদে। তিনি জানতেন চৌধুরী সাহেব হয়তো আর আসবেন না, কিন্তু তার মন তাকে মানছিল না। তিনি এক নতুন অনুভূতির জালে জড়িয়ে পড়েছেন, যা থেকে বেরোনো তার পক্ষে অসম্ভব। একদিন সন্ধ্যায় রীতা ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন নিচে গ্যারেজের সামনে একটা গাড়ি দাঁড়িয়েছে। তিনি চিনতে পারলেন ওটা চৌধুরী সাহেবের গাড়ি। তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। তিনি নিচে নেমে এলেন। চৌধুরী সাহেব দাঁড়িয়েছিলেন, তার হাতে একটা বই। আসুন আসুন চৌধুরী সাহেব, আজ আর বসার সময় নেই রীতা দেবী। আসলে আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে। চৌধুরী সাহেব রীতার দিকে তাকালেন। তার চোখে সেই পরিচিত আকুলতা। আমি জানি আমাদের এই সম্পর্কটা, এটা হয়তো সব নিয়ম ভাঙে, কিন্তু তিনি রীতার খুব কাছে চলে এলেন। রীতা এবার পিছিয়ে গেলেন না। আমি কি শেষবারের মতো? রীতা কিছুই বললেন না, শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। চৌধুরী সাহেব আলতো করে রীতার গালে হাত রাখলেন। সেই স্পর্শে রীতার সারা শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। তিনি চোখ বন্ধ করলেন। তাদের এই গোপন ক্ষণ, এই নিষিদ্ধ ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। সমাজের চোখ, নিয়মের বেড়াজাল, এই সব কিছুকে তারা কি পেরোতে পারবে, নাকি এই অসমাপ্ত প্রেমই তাদের নিয়তি হয়ে থাকবে? আপনারা কি মনে করেন, এই গোপন লেনদেন কি শেষ হবে, নাকি নতুন মোড় নেবে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার IMO নাম্বার পেতে হলে পরবর্তী পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন।